ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু দুর্গাপূজা। শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেপ্তার। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার বিনিয়োগ পরিবেশ বাংলাদেশে, বললেন দিল্লিতে প্রধানমন্ত্রী। এবং যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের সব ব্যাংক হিসাব তলব। দর্শক দেখছেন এটিএন নিউজ এট 12-এ আপনাদের সঙ্গে আছে আমি শ্রাবণী জলি। শুনছিলেন প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো। শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা এবং আপনাদের জন্য শুরুতেই বেনহাম ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে রয়েছে শারদীয় দুর্গোৎসবের খবর। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে চলে পূজা অর্চনা, দিনভর রয়েছে এ নিয়ে আরও নানা আয়োজন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই প্রস্তুতি শুরু হয়ে যায়। নানা উপাচারে বেলতলায় হাজির হন সনাতন ধর্মাবলম্বীরা। ষষ্ঠাদি কল্পারম্ভ ও বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ এবং অধিবাসের মধ্য দিয়ে সূচনা হয় মূল দুর্গোৎসবের। ষষ্ঠীর প্রত্যুষকে ঘিরে চণ্ডীপাঠ চলে পুরোহিতের। ঢাকের বাদ্য আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রাজধানীর মণ্ডপগুলো। কারওয়ান বাজারের মিডিয়া পাড়ার সার্বজনীন পূজা মণ্ডপেও চলে মায়ের আগমন ধ্বনি। ভক্ত সন্তানদের দর্শন দিতে মর্তলোকে দেবী থাকবেন আগামী মঙ্গলবার পর্যন্ত। সেদিন বিজয়া দশমীর পূজা ও বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক আপনারা ইতিমধ্যে জানেন যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে কারওয়ান বাজারের মিডিয়া পাড়ায় শারদীয় দুর্গোৎসব। আর এই দুর্গোৎসবে আজ মহাষষ্ঠীর আয়োজনের খবর জানতে আমরা সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছি সহকর্মী আহমেদ রাব্বি তানিমের সঙ্গে। আহমেদ রাব্বি তানিম, আপনাকে পুজোর শুভেচ্ছা। আপনি এর আগের ঘন্টা জানিয়েছিলেন নানা আয়োজনের কথা এবং সন্ধ্যায় পুজোর মানে মূল পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে, দেবীর আগমন রয়েছে এবং সেই সাথে ষষ্ঠীর পুজো শুরু হবে এবং সকালেও কিন্তু পুজো অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে আপনার কাছে না আয়োজন নিয়ে কি খবর রয়েছে? আসলে ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ, কাসরার ঢাকের বাদ দিয়ে কিন্তু জানান দিচ্ছে যে ঠাকুরগড়ে যে মৃন্ময়ী প্রতিমা বরণের রূপ উন্মোচিত হয়েছে। তো আসলে পূজার আনুষ্ঠানিকতা কিন্তু আজকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে ভোরে এবং আজকে রাত 9:57 পর্যন্ত কিন্তু লগ্ন রয়েছে। তো এই আনুষ্ঠানিকতা কিন্তু মূল আনুষ্ঠানিকতা সেটি হচ্ছে বিকেলের পরে শুরু হবে এবং নানান সাংস্কৃতিক আয়োজন রয়েছে। আমি এখন আসলে যেটিতে আছি, বিশেষ করে মিডিয়া পাড়ার শারদীয় দুর্গোৎসবের যে আয়োজন করা হয়েছে কারওয়ান বাজারে, সেখানে আসলে সবাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। কারণ এবার মিডিয়া হাউসগুলোর উদ্যোগে, বিশেষ করে এটিএন নিউজের সামনে এবং এটিএন নিউজের উদ্যোগে কিন্তু এই যে আয়োজনটি করা হয়েছে দুর্গোৎসবের, এটিতে আসলে সবাই আসলে কিন্তু ভালো লাগবে। অন্যান্যবার কিন্তু কখনোই আসলে এই ধরনের আয়োজন করা হয় না। অর্থাৎ সবাই মিলে যে একটি শান্তির জন্য, একটি মঙ্গল কামনার জন্য, মানুষের জন্য যে একটা উৎসবের আয়োজন করা যায়, তারই প্রতিচ্ছবি কিন্তু এই মিডিয়া পাড়ার শারদীয় দুর্গোৎসব। তো সব
সবকিছু নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে বিকেলের পর, তারপর পূজার আনুষ্ঠানিকতা থাকছে এবং এই মিডিয়া পাড়া উৎসবকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে সাজ সাজ রব চারিদিকে। আর এবার কিন্তু দেবী মঙ্গলের কামনায় ঘোড়ায় এসেছেন মর্তলোকে এবং ঘোড়ায় তিনি যাবেন, এটি হচ্ছে সবচেয়ে আলাদা দিক। আপনি জানেন যে আমাদের সাম্প্রতিক সময়ে রাজনীতি বলি কিংবা অর্থনীতি বলি, সব দিক দিয়ে একটি অস্থিরতা, চারিদিকে সামাজিক অস্থিরতা এবং স্বস্তি মিলছে না। তো এই স্বস্তির আশায়, মঙ্গলের আশায় অন্তত আমরা যারা আছেন, যারা শান্তির প্রিয় মানুষ আছেন, তারা অন্তত এই দুর্গোৎসবে আসবেন এবং শান্তি কামনা করবেন। এবং দেবী যেহেতু মঙ্গলের জন্য আসেন, অশুভ শক্তি বিনাশ করতে আসেন, তিনি নিশ্চয়ই এই সমাজে যে অস্থিরতা আছে, যে অশুভ শক্তি আছে, সেটিকে নিশ্চিতভাবে বিনাশ করবেন সমাজ থেকে, মানুষের মন থেকে যেন অস্থিরতা চলে যায়, যেন অশান্তি চলে যায়, যেটা সমাজে শান্তির বার্তা বয়ে যায়। এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে মানুষ, চারিদিকে যে হানাহানি বন্ধ হয়ে একটা সমান অবস্থান প্রতিটা মানুষের মধ্যে, এই শারদীয় দুর্গোৎসব কিন্তু সেই বার্তা দিয়ে যায়। উৎসবটা সবার এবং আনন্দটাও সবার। আর এই মিডিয়া পাড়া শারদীয় দুর্গোৎসবে সবাইকে আবারও আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাই আসবেন নিশ্চয়ই। ধন্যবাদ আহমেদ রাব্বি তানিম। দর্শক এরই সাথে আহ্বান জানাচ্ছি আমাদের এই আনন্দে আপনারাও সামিল হবেন। দর্শক এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। পূজার আয়োজন জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। কিশোর, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাকে পুজোর শুভেচ্ছা এবং সেই সাথে সকালের আয়োজনের খবর আপনি জানাচ্ছিলেন। সন্ধ্যাকালে কিন্তু মূল আয়োজন রয়েছে, দেবীকে আমন্ত্রণ জানানো হবে এবং সেই সাথে অধিবাস রয়েছে। এই সমগ্র আয়োজন নিয়ে দর্শক যারা আছেন, দর্শনার্থী যারা আছেন, তারা কি বলছেন, কেমন ভিড় দেখছেন সেখানে? ষষ্ঠী পূজার কম্পরব এবং দেবী দুর্গার যে পূজা ষষ্ঠীর দিনে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়েছে সকালেই, যেটা এর আগেও জানাচ্ছিলাম যে ভোরেই কিন্তু পুজো হয়ে গেছে এবং এখন আসলে দর্শনার্থী যারা আসছেন, এর আগেও বলছিলাম যে তিথি অনুযায়ী 2:58 পর্যন্ত আসলে সময় আছে, যে কারণে অনেকেই আসছেন এখনও ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতার কিছুটা আছে সেটাতে সামিল হতে। তারপরে আসলে এখন তুলনামূলক দর্শনার্থী কম। সন্ধ্যার সময় আসলে মূল আনুষ্ঠানিকতাটা শুরু হবে এবং সন্ধ্যার সময় দশভুজার দুর্গা মাকে সিংহাসনে বসানো হবে, অর্থাৎ তাকে মণ্ডপে বসানো হবে এবং তখনই আসলে মূল আনুষ্ঠানিকতা এবং দুষ্টের দমন শিষ্টের পালনে দেবী মায়ের আগমন এই মর্তলোকে। এবং ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে মূলত 5 দিনের যেই শারদীয় দুর্গোৎসব তা কিন্তু শুরু হয়ে গেল এবং এর আগে আসলে গতকালকে কিন্তু মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হয়েছে এবং মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুরু। এবং আমরা যেটা এর আগেও বলছিলাম যে দুর্গা এসেছেন বিশ্ব শান্তির জন্য এবং সবার মঙ্গলের জন্য। তো মূল আনুষ্ঠানিকতা আসলে যেটা বলছিলাম যে সকাল থেকে তো আসলে শুরু হয়েছে, এই মুহূর্তে তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। ভক্তরা যারা আছেন তারা কিন্তু আসছেন অনেকেই এখনও অপেক্ষাও করছেন এবং একই সঙ্গে যেটা বলছিলেন যে সন্ধ্যার দিকে আসলে যে আনুষ্ঠানিকতা তখন থেকেই শুরু হবে আসলে এবং দেবী মাকে আসলে দেখার প্রত্যাশা এবং এই দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটা তো যেটা বলছি যে শুরু হয়েছে মহালয়ার মধ্য দিয়ে, দেবীপক্ষ শুরু হয়েছে, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিনের শারদীয় দুর্গোৎসব সেটাও শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে আসলে বেলতলায় আছেন মা। সনাতন ধর্মমতে বেলতলায় মা আছেন, তাকে বরণ করে বসানো হবে মন্দিরে। তখনই আসলে ভক্তকুল যারা আছেন সেই অপেক্ষা করছেন অধীর আগ্রহে। তো এখন আসলে এই মুহূর্তে মণ্ডপগুলোতে দর্শনার্থীর ভিড় তুলনামূলক কম। এখানে যারা আছেন তারা বলছিলেন যে সন্ধ্যার দিকে হয়তোবা চাপটা অনেক বেশি বেড়ে যাবে এবং সেটার জন্য কিন্তু পর্যাপ্ত ব্যবস্থাও নিয়েছেন পূজা কমিটির সদস্য যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, তারা কিন্তু আসলে যথেষ্ট সতর্ক এবং ব্যবস্থাও নিয়েছেন। অনেকটা চেক
হয়ে তারপরে আসলে মণ্ডপগুলোতে ঢুকতে হচ্ছে। এবং এটা শুধু ঢাকেশ্বরী মন্দির নয়, ঢাকা শহরে এই পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, ডিএমপি কমিশন আমাদের যেটা জানিয়েছিলেন যে 233টি এবং পূজা কমিটির হিসাব অনুযায়ী 234টি মণ্ডপ আছে যেখানে আসলে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। তার মধ্যে 4টি পারিবারিকভাবে, আর বাকি সবগুলো একটু বড় পরিসরে, এবং সবখানেই কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রাখা হয়েছে এবং একই সঙ্গে স্বেচ্ছাসেবক রাখা হয়েছে, যাতে যারা আসবেন, দর্শনার্থী যারা আসবেন, যারা দেখতে আসবেন, মাকে যারা প্রণাম জানাতে আসবেন, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এবং মূল আনুষ্ঠানিকতার কথা যেটা বলছিলাম, যে আসলে সকালে পুজো হয়ে গেছে, এখন তারপরেও দর্শনার্থীরা আসছেন, দেখছেন, ঘুরছেন, হয়তোবা সন্ধ্যার সময় আরও জমজমাট হয়ে উঠবে এবং সন্ধ্যার সময় আসলে মূল আনুষ্ঠানিকতাটুকুর আভাস আমরা পাবো। তো আমার কাছে এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে। অসংখ্য ধন্যবাদ কিশোর জাহান আপনাকে। দর্শক, কিশোর জাহান ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন আজকের মহাষষ্ঠীর আয়োজন নিয়ে। এবং সন্ধ্যার সময় আপনারা জানলেন যে সন্ধ্যার সময় মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং সেই সাথে কিন্তু দর্শক কিশোর জাহান জানাচ্ছিলেন যে পূজা উদযাপন পরিষদ অনুযায়ী ঢাকায় কিন্তু 234টি পূজা হচ্ছে এবং সারা দেশে 31,398 পূজা মণ্ডপে পূজা হচ্ছে। আমরা ঢাকার বিভিন্ন পূজার সম্পর্কে, আমরা আয়োজন সম্পর্কে জানছিলাম। ঢাকার বাইরেও কিন্তু পূজা উদযাপন হচ্ছে, সেগুলোতে আমরা যাব এবং জানাবো আপনাদেরকে। তবে তার আগে একটু গতকালকে যে মহাপঞ্চমী ছিল, সেই মহাপঞ্চমীর কিছু খবর দর্শক আপনাদেরকে জানাতে চাই। যে গতকাল ছিল মহাপঞ্চমী। এই দিনে দুর্গতি নাসিনীর আবির্ভাব কামনায় মণ্ডপে মণ্ডপে দেবীর নিদ্রা ভাঙাতে বন্দনা করা হয়েছিল এবং সেই সাথে হয়েছিল পূজার আয়োজন। আর ভক্তদের সেই আহ্বানে সাড়া দিয়ে চোখ মেললেন দেবী দুর্গা। মহানগরে চাকচিক্যময় এলাকার মণ্ডপ ছাড়াও এবছর অতি সাধারণের কারওয়ান বাজারে দেবীর আগমন তাই ফেলেছে এক অন্যরকম সাড়া। শব্দের বিচারে এই বোধনের মানে জাগরণ বা চৈতন্য প্রাপ্তি। সাধারণত শরতে বিশ্রামে থাকেন মা দুর্গা, কিন্তু রাবণের বিনাশে রামের ডাকে মা চোখ খুলেছিলেন, তাই সনাতন শাস্ত্র মতে এর আরেক নাম অকাল বোধন। যে মণ্ডপের ছবি দেখছেন, এই সাজ রব এখানে এবারই প্রথম, কিন্তু তারপরও মিডিয়া পাড়ার এই আয়োজনে সবাই যেন কিভাবে সময় মতো হাজির দেবী দর্শনে। আলোর রোশনায় প্রস্তুত বহু আবেগের এই মণ্ডপে। এই যে গান বাজনা হচ্ছে, আমরা দেখছি, আনন্দ করছি। আসছিলাম ঘুরোঘুরির উদ্দেশ্যে, এখানে আসে থেকে অনুষ্ঠান হইতেছে, মজা করলাম অনেক। ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। ট্র্যাডিশনের বাইরে গিয়ে কারওয়ান বাজারের মিডিয়া পাড়ার মণ্ডপে দেবীর বোধনে ধর্ম পার করেছে সব সীমারেখা। এটিএন এর পক্ষ থেকে অথবা আমাদের মন্নি দিদি যে উদ্যোগটা নিচ্ছে, আমরা ওনাকে স্বাগত জানাইয়া চাই। এইভাবে আগামী দিন অসাম্প্রদায়িক একটা রাষ্ট্র গঠনের জন্য সকল দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে এক কাতারে সামিল হওয়ার আহ্বান আমি জানাচ্ছি। দেবীর বোধন লগ্নে ঢাকেশ্বরী মন্দির সহ রাজধানীর সব মণ্ডপেই এই আরাধনা। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে দুর্গাপূজা। 5 দিনের এই উৎসব শেষ হবে 8 অক্টোবর মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এবারে জানাবো আপনাদের অন্যান্য খবর। শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে গ্রেফতার হয়েছেন। গত মঙ্গলবার রাতে দুবাই পুলিশ তাকে গ্রেফতার করে। জিসান ইন্টারপোলের দাগি আসামি। ইন্টারপোলের মাধ্যমে দুবাই কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ জিসানের বিষয়ে যোগাযোগ করে আসছিল। তারা জিসানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। তার কাছে একটি ভারতীয় পাসপোর্ট আছে, যেখানে তার নাম বলা হয়েছে আলী আকবর চৌধুরী। আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত দেশের গত 1 দশকের শীর্ষ 23 সন্ত্রাসীর একজন জিসান। তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণাও করা হয়েছিল। রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, মতিঝিল সহ বেশ কিছু অঞ্চলে তার একছত্র আধিপত্য ছিল।
2003 সালে মালিবাগের একটি হোটেলে 2 ডিবি পুলিশ হত্যার ঘটনায় আলোচনায় আসে জিসান। বিদেশি বিনিয়োগকারীদের জন্য দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে উদার পরিবেশ দিচ্ছে বাংলাদেশ। নয়াদিল্লিতে ভারতীয় বিনিয়োগকারীদের এই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়ান ইকোনমিক সামিট এবং দ্বিপাক্ষিক সফর সব মিলে 4 দিনের সফরে বৃহস্পতিবার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দুপুরে হোটেল তাজ প্যালেসে ইকোনমিক সামিটের বাংলাদেশ বিষয়ক আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা দিতেই 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে বাংলাদেশ। এর মধ্যে 12টি জোন চালু হয়েছে, যার 2টি দেওয়া হয়েছে ভারতীয় ব্যবসায়ীদের জন্য। বাংলাদেশ offers the most liberal investment regime in South Asia. For example, we are establishing 100 special economic zone with one-stop service across Bangladesh. শুক্রবার ভারতের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি ভাষণ দেবেন সামিটের সমাপনী অনুষ্ঠানে। শনিবার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সহ বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তার এই সফরে বাংলাদেশের সঙ্গে ভারতের 10 থেকে 12টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা আছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার হাইকমিশনের মৈত্রী হলে শেখ হাসিনা পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। এ সময় ফুলেলো শুভেচ্ছায় সিক্ত হন প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতীয় ও বিদেশি সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। এরপর বাংলাদেশ হাউসে তার সম্মানে বাংলাদেশের হাইকমিশনারের দেয়া এক নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলমান দুর্নীতি বিরোধী অভিযান র্যাবের একার নয়, এ বিষয়ে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। সকালে বনানী পূজা মণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। আমরা সবাই মিলেমিশে কাজ করব, যার যে দায়িত্ব আছে সবাই আমরা সমন্বয়ের মাধ্যমে মিলেমিশে আমাদের দায়িত্ব পালন করব। যারা এই দুর্নীতি বিরোধী কার্যক্রমের জন্য যে সকল সরকারের প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানের সঙ্গে র্যাব ফোর্সেস, আমি বলতে পারি, আপনাদেরকে বিশ্বাস দিতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যখনই প্রয়োজন হবে তখনই আমরা হাতে হাত মিলিয়ে দায়িত্ব পালন করব। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সব ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। বৃহস্পতিবার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই বিষয়ে চিঠি দেয়া হয়েছে। এই চিঠিতে ওমর ফারুক চৌধুরীর নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাবের লেনদেন বিবরণী তথ্য 3 কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে। FIU থেকে সব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে ওমর ফারুকের নাম এবং তার জাতীয় পরিচয়পত্রের নম্বর পাঠিয়ে তার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে বলা হয়েছে। লেনদেনে সন্দেহজনক কিছু পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগ নেতা খালেদ মাহমুদ জিকে শামীমকে গ্রেফতারের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ বেশ কয়েকজন যুবলীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট তলব করে বাংলাদেশ ব্যাংক। এদের মধ্যে অনেকের অ্যাকাউন্ট অবরুদ্ধ করে রাখা হয়েছে। দর্শক, আমরা আছি নিউজ at 12-এ। সময় হলো বাজিদ স্টিল বিরতির। ফিরে সারতে থাকছে। ধামরাইয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে আবারও ধর্ষণ এবং স্বেচ্ছাশ্রমে 450 বাঁশের সেতু তৈরি করেছেন বগুড়ার জাহিদ।
মহাষষ্ঠী দিয়ে শুরু দুর্গোৎসব। শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেপ্তার। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার বিনিয়োগ পরিবেশ বাংলাদেশে, দিল্লিতে প্রধানমন্ত্রী। এবং যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের সব ব্যাংক হিসাব তলব। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি News@12-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের 100 জনের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশে অটিজম বিষয়ক জাতীয় কমিটির চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। গ্লোবাল মেন্টাল হেলথ প্রোগ্রাম কনসোর্টিয়ামের আওতায় এক গবেষণার মাধ্যমে এই তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। এতে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতামূলক কাজের অবদানের জন্য নামের বর্ণানুক্রম অনুসারে 100 জন নারী নেতৃত্বের তালিকা তৈরি করা হয়। সাইমা ওয়াজেদ পুতুল দীর্ঘদিন যাবৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHOর বিশেষজ্ঞ হিসেবে মানসিক স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন। মানসিক স্বাস্থ্য ও অটিজম নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালে সাইমা ওয়াজেদকে এক্সেলেন্স ইন পাবলিক হেলথ অ্যাওয়ার্ড প্রদান করে। সাইমা ওয়াজেদই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যাবলীতে অটিজমের বিষয়টি সংযুক্ত করেন। 4 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। সকাল 11:15টার দিকে ক্ষতিগ্রস্ত রেলপথে নির্মাণ কাজ শেষ হয়। সিলেট থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শুক্রবার সকাল 7:15টার দিকে আখাউড়া স্টেশনে ঢোকার মুখে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। আখাউড়া রেলওয়ে থানার এসআই মোহাম্মদ সেতাফুর রহমান জানান, 2 বগির মাঝখানে যন্ত্রাংশ ভেঙে গেলে ট্রেনটির পেছনে 4টি মালবাহী বগি লাইনচ্যুত হয়, তবে এতে কেউ হতাহত হননি। ধামরাইয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে সহায়তার কথা বলে আবারও ধর্ষণের অভিযোগে দৈনিক যুগান্তরের প্রতিনিধি শামীম খানের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ভুক্তভোগীর খালা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত শামীম খান গত বুধবার দুপুরে ওই স্কুল ছাত্রীকে ধামরাইয়ের আলাউদ্দিন পার্কের রিসোর্টে নিয়ে ধর্ষণ করে। স্কুল ছাত্রীর স্বজনরা জানায়, গত 25 আগস্ট ধামরাই থানায় আপন ফুপার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন ওই স্কুল ছাত্রীর পরিবার। অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারও করা হয়। বুধবার সকালে শামীম খান ওই মামলায় সহায়তার কথা বলে কিশোরীটিকে আদালতে নিয়ে যাওয়ার কথা বলে এবং সেই সাথে আলাউদ্দিন পার্কের রিসোর্টে নিয়ে আবারও ধর্ষণ করে। ধামরাই থানার ওসি জানান, শামীম খানকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগেও ধর্ষণের মামলায় সে গ্রেপ্তার হয়েছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক নিয়োগে চাকরি প্রত্যাশীর স্ত্রীর সঙ্গে উপাচার্য চৌধুরী জাকারিয়ার অর্থ নিয়ে দর কষাকষি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় আবারও উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযুক্ত প্রভিসির পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। রাজশাহী থেকে সহকর্মী বুবলু হাবিবের রিপোর্টে দেখুন এ নিয়ে বিস্তারিত। উপাচার্য প্রফেসর ডক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার পদত্যাগের দাবিতে বেলা 11টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্র গ্রন্থাগারের সামনে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেন। শিক্ষকগণের প্রধানরা যদি এইভাবে দুর্নীতি করে, তবে এখানে শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কি এক্সপেক্ট করতে পারি? আমরা সুষ্ঠু সমাধান চাই, তাদের আসনে যোগ্য ব্যক্তিত্ব নেতৃত্ব চাই আমরা। প্রায় একই সময়ে সিনেট ভবনের সামনে দুর্নীতি বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে মানববন্ধনে অংশ নেন শিক্ষকরা। সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেন। শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ নিয়ে যে দীর্ঘ সময় ধরে এই প্রশাসন যে দুর্নীতি করে যাচ্ছে, তারই একটি মাত্র প্রকাশিত হয়েছে। আগের নীতিমালা যদি থাকতো, তাহলে যে স্বজন প্রীতি করে তার মেয়ে জামাই বা আমাদের প্রো ভাইস চ্যান্সেলর জামাই নিয়োগ পেয়েছেন, তারা কিন্তু ওই নীতিমালায় নিয়োগ পেতেন না। ব্যতিক্রমী প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত খালি পায়ে জোহা চত্বরে মৌন অবস্থান নেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ খান।
তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরাও। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি দিয়ে উনি কিন্তু ৭৩-এর অধ্যাদেশে শিক্ষকদের কোনো জবাবদিহিতা রাখেননি, কিন্তু আজকে আমরা শিক্ষক সমাজ কিন্তু নিজেদের এই মর্যাদাটা ধরে রাখতে পারিনি। ঘটনা তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। তবে বিকেলে সিনেট ভবনে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন অভিযুক্ত উপাচার্য। নিয়োগ বাণিজ্য আমার কোনো সংশ্লিষ্টতা নেই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মর্যাদা হানিকর কোনো ঘটনা আমার দ্বারা সংঘটিত হয়নি। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে শিক্ষক নিয়োগে চাকরি প্রত্যাশী নুরুল হুদার স্ত্রী সাদিয়ার সঙ্গে উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার অর্থ নিয়ে দর কষাকষির ৫৫ সেকেন্ডে একটি ফোনলাপ ফাঁস হয়। সাদিয়া, আমি প্রফেসর জাকারিয়া, প্রো ভাইস চ্যান্সেলর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মা, একটা কথা বলো তো, আমরা খুব শুনতে ইচ্ছা যে ইনি তুমি কয় টাকা দেওয়ার জন্য রেডি? বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। এবার একটু অন্যরকম খবর। বগুড়ায় বাঁশের সেতু তৈরির কারিগর নামে পরিচিত জাহিদুল ইসলাম সোনাতলা, সারিয়াকান্দি ও গাবতলী উপজেলা ছাড়াও আশেপাশে জেলাতে এই পর্যন্ত তিনি স্বেচ্ছাশ্রমে তৈরি করে দিয়েছেন প্রায় 450 সেতু। এ কাজের জন্য সকলের কাছেই তিনি সম্মানীয়। সেই সাদা মনের মানুষের কথা জানাচ্ছেন আমাদের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা এবং ক্যামেরায় ছিলেন শফিকুল ইসলাম শফিক। নদীনালা খালবিল পরিবেষ্টিত পূর্ব বগুড়া এবং গাইবান্ধা জেলার দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ বলতেই বোঝায় পারাপারে সেতু না থাকা। গাবতলী উপজেলার বাহাদুরপাড়ায় ইছামতি নদীর উপর 4 বছর আগে জাহিদুল ইসলামের তৈরি করা বাঁশের সেতুটি ভেঙে পড়ার পর সবচেয়ে বেশি কষ্টে পড়েছিল শিক্ষার্থীরা। তখন তারা নৌকায় পাড়ি দিয়েছে এপার ওপার। আবার ডাক পড়ে জাহিদুল ইসলামের। এলাকাবাসী পান নতুন সেতু। এই ব্রিজ না থাকার কারণে আমাদের কলেজে যেতে দেরি হয়, অনেক সময় নৌকো পাওয়া যায় না। আমরা স্কুলের সময় মতো আসতে পারি না, স্কুল থেকে মিস হয়, ক্লাস পার হয়ে যায়। ব্রিজ আছে ভাঙা, ওই দিকতে পার হতে খুব ভয় লাগে। সোনাতলায় জন্ম নেয়া জাহিদুল স্কুল জীবনে নিজের গ্রামে প্রথম বাঁশের সেতু তৈরি করেন। এরপর তাকে পেয়ে বসে মানুষের দুর্ভোগ লাঘবের ভাবনা। মানুষের মঙ্গলের জন্য তিনি কাজ করেন স্বেচ্ছাশ্রমে। ঝাড় থেকে বাঁশ নিয়ে বাঁশের একটা শাখা দিলেন, যাওয়ার পরে মানুষ খুব খুশি হয়ে গেল। হওয়ার পরে চেয়ারম্যান মেম্বারের চোখত পেলো, এমপির চোখত পেলো, ওখানে পাকা হয়ে গেছে। এই ব্রিজগুলো আমি গেলি ধরলি লোকজন শান্তি পায়, বা চা নিয়ে ব্রিজগুলো করি। জাহিদুল পাচ্ছেন মানুষের সম্মান। এই কর্মকর্তাও তার কাজকে সাধুবাদ জানিয়ে বললেন, সরকারের নতুন প্রকল্পের আওতায় অতি প্রয়োজনীয় স্থানে অবশ্যই স্থায়ী সেতু নির্মাণ করা হবে। নিজে কাঁধে বাঁশ বহন করে উনি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। এটা সত্যি প্রশংসনীয়। আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। জাহিদুল ইসলাম আখ্যা পেয়েছেন একজন সাদা মনের মানুষ বলে। এমন হাজারো জাহিদুলের জন্ম হোক এই বাংলায়, প্রত্যাশা সবার। চপল সাহা, এটিএন নিউজ, বগুড়া। এবারে দেখবেন মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। বছর ঘুরে ঐতিহ্যবাহী জুম ফসল এসেছে জুমিয়াদের ঘরে। পাহাড়িরা এখন ফসল তোলায় ব্যস্ত। একই জমিতে প্রতি বছর জুম চাষ করার নতুন পদ্ধতি উদ্ভাবন করে একটি বেসরকারি সংস্থা। আর সেই ধারণা নিয়ে প্রথাগত ধারার পরিবর্তে এবার সার ও কীটনাশক প্রয়োগে স্থায়িত্ব এবং বেশি উৎপাদনশীল জুম চাষ করে লাভবান হয়েছেন জুমিয়ারা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের তথ্য ছবিতে দেখুন এই নিয়ে ডেস্ক রিপোর্ট। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবন ও জীবিকা অনেকটাই ঐতিহ্যবাহী জুম চাষ নির্ভর। প্রান্তিক জুমিয়ারা আজও ধান, ভুট্টা, মারফা, কাকন, তিল সহ বিচিত্র রকমের ফসল ফলান। সার কীটনাশকের পরিমিত ব্যবহারের মাধ্যমে একই জমিতে প্রতি বছর জুম চাষ করার ধারণা দেয় বাংলাদেশ কৃষি ফাউন্ডেশন কেজিএফ। এ বৈজ্ঞানিক পদ্ধতির সুফল মিলেছে। ভালো ফলনে খুশি জুমিয়ারা। গত বছরের চেয়ে এবছরে ভালো হয়েছে। দারু দিয়া জুম করে খুব ধান বালা হয়েছে।
প্রচলিতভাবে একই জমিতে প্রতি বছর জুম চাষ হয় না। পাহাড়িরা 2 থেকে 4 বছর বিরতি দিয়ে জুমের ফসল করে থাকেন। 2013 সাল থেকে 3 পার্বত্য জেলায় স্থায়ী চাষ ও কৃষি উৎপাদন বাড়াতে কাজ করে আসছেন কৃষি বিজ্ঞানীরা। নির্দিষ্ট মাত্রায় N60, P20, K30 এবং সালফার 12 কেজি পার হেক্টরে এই অনুপাতে যদি আমরা সার দিয়ে ঝুম চাষ করি তাহলে প্রতি বছরই আমরা ঝুম চাষ করতে পারবো। কৃষকেরা এই জুমের মধ্যে ধানের পাশাপাশি নানা ধরনের ফসল ফলাচ্ছে, যেমন তিল, তারপরে তারা মারফা, বাঙ্গি, এই সমস্ত ফসলগুলোও কিন্তু আমরা পাচ্ছি একই সাথে। কৃষি বিভাগের মতে চলতি বছরে 2,500 হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। 6 বছর ধরে চলা গবেষণার সাফল্য দেখাচ্ছে নতুন আশার আলো। এক বছর চাষ করলে আরেক বছর চাষ করা যাবে না, এই ধারণা পাল্টিয়ে প্রতি বছর যাতে জুম চাষ করা যায় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিজ্ঞানীগণ চাষিদের পরামর্শ দিয়ে যাচ্ছে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অস্থির পেঁয়াজের বাজারে স্থিরতা আসছে। সরকারের নানা উদ্যোগে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে পেঁয়াজের দাম। ব্যবসায়ীরা বলছেন 2-3 দিনের মধ্যে দাম আরো কমবে। 10 টাকা কমে এখন দেশি পেঁয়াজ 85 ও আমদানি করা পেঁয়াজ 75 টাকা। আগামী কয়েকদিনে আমদানির আরও পেঁয়াজ নামবে বাজারে। সরকার পেঁয়াজ আমদানিতে শুল্কও কমিয়েছে। ব্যবসায়ীদের সাথে দফায় দফায় বৈঠক করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। অন্যদিকে টিসিবিও কম দামে পেঁয়াজ বিক্রি করছে। ব্যবসায়ীরা বলছেন এসবের প্রভাব পড়েছে বাজারে, আর এসব কারণেই পেঁয়াজের দাম আগামীতে দাম আরও কমবে। দর্শক, সময় হলো আরও একবার বাইজিদ স্টিল বিরতির। ফিরে এসে আলোচনা থাকছে। মধ্যপ্রদেশে জাদুঘর থেকে মহাত্মা গান্ধীর দেহভস্ম চুরি এবং বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে চীনের প্রতি ট্রাম্পের অনুরোধ। আরও একবার আমন্ত্রণ নিউজ at 12-এ। জানাবো আন্তর্জাতিক খবর। ভারতে মধ্যপ্রদেশের বাপু ভবন স্মৃতি জাদুঘর থেকে চুরি হয়েছে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর দেহভস্ম। শুধু দেহভস্ম চুরি করেও ক্ষান্ত হয়নি চোর, বরং জাদুঘরে থাকা গান্ধীজির একটি ছবিও নষ্ট করে সে। ছবির ওপরে লিখে দেয় বিশ্বাসঘাতক। মধ্যপ্রদেশের রেওয়ায় এই ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত করছে তারা। বাপু ভবন জাদুঘরের কেয়ারটেকার মঙ্গলদীপ ঘটনাটিকে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেছেন। 1948 সালে হিন্দু উগ্রবাদীদের হাতে নিহত হন মহাত্মা গান্ধী। এমন এক সময়ে এই ঘটনাটি ঘটল যখন তার 150তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে এবার চীনের প্রতি অনুরোধ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যেই ইউক্রেনকে একই ধরনের অনুরোধ জানানোর কারণে তার বিরুদ্ধে অভিশংসনের তদন্ত শুরু হয়েছে। এখন তিনি বলছেন 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী বাইডেন ও তার পুত্র উভয়ের বিরুদ্ধে চীন ও ইউক্রেনের তদন্ত শুরু করা উচিত। ডেমোক্রেটরা বলছেন বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টিতে সামরিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। 25 জুলাই ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ফোলানা ফাঁস হয়ে যাওয়ার পরপরই ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনে তদন্ত শুরু করেন ডেমোক্রেটরা। তবে পুরো প্রক্রিয়াকেই ফালতু বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। হায়দ্রাবাদে নিজামের সম্পদ নিয়ে ব্রিটিশ হাইকোর্টের রায় গেল ভারতের পক্ষে। সম্পত্তির অধিকার নিয়ে 70 বছর ধরে চলা এই আইনি লড়াইয়ে হায়দ্রাবাদের শেষ শাসকের উত্তরাধিকারের পক্ষে রায় দেন ব্রিটেনের হাইকোর্ট। রায়ে বলা হয় হায়দ্রাবাদের নিজামের সম্পদে অধিকার পাকিস্তানের নয়, ভারতের।
শেষে বৃহস্পতিবার ব্রিটিশ হাইকোর্ট রায় দিলেন ওই টাকা হায়দ্রাবাদের 7ম নিজামের এবং এতে এখন 8ম নিজাম মুকাররম ঝা এবং তার ভাই মোফাখম ঝার অধিকার রয়েছে। অবশ্য এই রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে পাকিস্তান। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। জানাবো খেলার খবর। ইউরোপা লিগের গ্রুপ পর্বের ম্যাচে সহজ জয় পেয়েছে আর্সেনাল। বেলজিয়ামের ক্লাব স্ট্যান্ডার্ডের বিপক্ষে 4-0 জিতেছে গানাররা। তবে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড গোলশূন্য ড্র করেছে ডাচ ক্লাব আলকমারের বিপক্ষে। বেলজিয়ামের ক্লাব স্ট্যান্ডার্ডের মাঠে আতিথ্য নিতে আসা আর্সেনাল প্রথমার্ধেই 3 গোল করে। শুরু থেকে স্ট্যান্ডার্ডের কাঁধে চেপে বসে আর্সেনাল। 14 ও 16 মিনিটে গ্যাব্রিয়েলের গোল আর্সেনালকে সহজ জয়ের পথ তৈরি করে দেয়। 22 মিনিটে জোসেফ উইলকের স্কোরে 3-0 গোলের লিড পায় উনাই এমরির দল। প্রথমার্ধে ব্যবধান কমানোর মতো কোনো প্রতি আক্রমণ করতে পারেনি স্ট্যান্ডার্ড। উল্টো দ্বিতীয়ার্ধে আরও 1 গোল হজম করে স্বাগতিক দল। 57 মিনিটে ড্যানিয়েল সাভেলসের গোলে অনুমেয় জয় পায় আর্সেনাল। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ডাচ ক্লাব আলকমারের বিপক্ষে গোলের ভালো সুযোগ তৈরি করেও ফরোয়ার্ডদের তাল মিলের অভাবে গোল পায়নি। স্বাগতিক আলকমারও গোলের সুযোগ পায়, তবে তাদের প্রতি আক্রমণও আলোর মুখ দেখেনি। দর্শক, শেষ করব নিউজ at 12, তবে তার আগে প্রিমিয়ার সেমিশন অঙ্কগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহাষষ্ঠী দিয়ে শুরু দুর্গোৎসব। শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাইয়ে গ্রেফতার। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে উদার বিনিয়োগ পরিবেশ বাংলাদেশে, দিল্লিতে প্রধানমন্ত্রী। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুকের সব ব্যাংক হিসাব তলব। ধামরাইয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে আবারও ধর্ষণ। স্বেচ্ছাশ্রমে 450 বাঁশের সেতু তৈরি করেছেন বগুড়ার জাহিদুল। মধ্যপ্রদেশে জাদুঘর থেকে মহাত্মা গান্ধীর দেহভস্য চুরি। এবং বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে চীনের প্রতি ট্রাম্পের অনুরোধ। দর্শক, এই ছিল নিউজ at 12। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপুন START/AN এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।